27 অক্টোবর 2024 রাজধানীর বিমানবন্দর এলাকা। ফুটপাত না থাকায় রাস্তা দিয়েই হাঁটছিলেন 4 শিক্ষার্থী। ধানমন্ডি আবাসিক এলাকা, রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন 4 নারী। গুরুতর আহত হন তানিয়া আক্তার, আর 7 দিন পরই মারা যান তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফুটপাত রেখে তারা রাস্তায় কেন? এবার আমরা যাই ঢাকার সবচেয়ে ব্যস্ত দুটি সড়কে। প্রথমেই গুলিস্তান। বাচ্চা গেঞ্জিগুলো লন 30 টাকা, বাচ্চা প্যান্টগুলো লন 20 টাকা। এবার নিউ মার্কেট এলাকা। ঢাকার ফুটপাত কার, পথচারীর নাকি হকারের? ফুটপাত তো দেখাই যায় না ভাই, যে হাঁটবো কোথায় ফুটপাত আছে দেখেন আপনি। যে দিক দিয়ে আমরা আত্মীয় দিক দিয়ে তো ওই যে দেখেন রাস্তা পুরোপুরি বন্ধ, ফুটপাত দখল করে রাস্তার উপরে পর্যন্ত দোকান পাইতে রাখছে এরা, বাধ্যই আমরা রাস্তার ভিতর দিয়ে আসতেছি। পুরো ঢাকা শহরে হকারের সংখ্যা প্রায় 3 লাখ। ফলে অনেক ক্ষেত্রেই পথচারীরা বাধ্য হন ফুটপাত ছেড়ে রাস্তায় হাঁটতে, আর সে কারণেই বাড়ছে দুর্ঘটনা। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, 2025 সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1146 পথচারী, যারা ফুটপাত ছেড়ে রাস্তায় ছিলেন। নতুন সরকার আসলেই শুরু হয় উচ্ছেদ অভিযান। দেওয়া হয় ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা। কিন্তু সেই উচ্ছেদ বেশি দিন টেকে না। একদিক দিয়ে উচ্ছেদ হলে অন্যদিকে সড়কে বসে যায় দোকান। এ যেন এক অন্তহীন ইঁদুর বিড়াল খেলা। স্বাধীনতার পর থেকে হকারদের পুনর্বাসনের নামে হয়েছে অসংখ্য প্রকল্প। রাজধানীতেই নির্মাণ করা হয়েছে 40টিরও বেশি হকার্স মার্কেট। বরাদ্দ দেওয়া হয়েছে হাজার হাজার দোকান। কিন্তু সেই দোকান পেয়েছে কারা? অনুসন্ধানে নেমে টিম 360 ডিগ্রি খুঁজে পেয়েছে বেশ চাঞ্চল্যকর তথ্য। যাদের জন্য দোকান হওয়ার কথা ছিল, সেই প্রকৃত হকারদের বড় একটি অংশ কখনোই দোকান পাননি, বরং দোকানের মালিক হয়েছেন প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, দলীয় ক্যাডার, এমনকি মন্ত্রী এমপিদের ঘনিষ্ঠজনেরা। আর সেই কারণেই কি গত 50 বছরে কমেনি ফুটপাতের হকার? সরকারের নেওয়া 30টিরও বেশি প্রকল্প সমাধান করতে পারেনি এই সংকট। কিন্তু কি কারণে? সেই উত্তর খুঁজতেই আমাদের আজকের এই অনুসন্ধান। 2012 সালের করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একটি গবেষণায় উঠে আসে হকার সমস্যার দীর্ঘ ইতিহাস। 1952 সালে রাস্তা দখলমুক্ত করে 812 জন হকারকে বসানো হয় সদরঘাট হকার্স মার্কেটে। ধীরে ধীরে শহর বড় হতে থাকে, বাড়তে থাকে হকার সংখ্যাও। স্বাধীনতার পর 1975 সালে গুলিস্তান এলাকায় শুরু হয় প্রথম বড় ধরনের উচ্ছেদ অভিযান। তখন প্রায় 250 হকারকে পুনর্বাসন করা হয় হাজারীবাগ, কচুক্ষেত ও ডেমরায়। এরপর শুরু হয় শহরব্যাপী পুনর্বাসন কার্যক্রম। মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কাউরান বাজার, গুলিস্তান, সিদ্দিক বাজার, নবাবপুর সহ বিভিন্ন জায়গায় গড়ে ওঠে একের পর এক হকার্স মার্কেট। গত 30 বছরে কাগজে কলমে 17,000-এরও বেশি হকারকে পুনর্বাসনের দাবি করা হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। হাজার হাজার হকার এখনও রয়ে গেছে ফুটপাতে। সবচেয়ে বড় প্রকল্প ছিল বঙ্গবাজার। 1989 সালে প্রায় 2370 হকারকে পুনর্বাসনের জন্য নির্মাণ করা হয় বঙ্গবাজার অস্থায়ী কমপ্লেক্স। শর্ত ছিল, পরবর্তীতে বহুতল মার্কেট নির্মাণ হলে তারা সেখানে চলে যাবেন, ছেড়ে দিবেন বঙ্গবাজার ও ফুটপাত।
এরপর ঢাকা মহানগরীতে 40টিরও বেশি হকার্স মার্কেট হলেও হকাররা ফুটপাত ছাড়েনি, নাকি ছাড়তে পারেনি। সেই উত্তর খুঁজতে গিয়ে পেয়ে যাই এই হকারকে, যার নাম আবুল হোসেন। আমি এখানে হলো 1984 সাল থেকে। হকারগিরি করেন দীর্ঘ 36 বছর ধরে। তিনিও ছিলেন বঙ্গবাজারের হকার। দোকানে না উঠে তিনি আজও রাস্তায় কেন? হকার বলতে এখানে কেউ পায় নাই, যারা কিনা নিতে পারছে তারাই পাইছে, কিন্তু এটা একটা সুবিধাবাদী যা লোকেরাই ভোগ করতো, যাদের টাকা পয়সা ছিল তারাই পাইছে, কিন্তু হকার বলতে কেউ পায় নাই। এখন মনে করেন রাঘব বোয়ালের হাতে চলে গেছে। তারপরে আপনার এই যে ফুলবাড়িয়া তো মনে করেন আপনার যখন এটা ভেঙে দিছে তখন এই ট্রেড সেন্টার যখন ভেঙে দেওয়া হয়েছিল ওইটাই ছিল মেন বঙ্গ মার্কেট। ভেঙে দেওয়ার পরে ওইখানে বিল্ডিং করছে, ওরা লিজে আনছে, লিজে আইনা বিল্ডিং করছে। সিটি কর্পোরেশনের থেকে লিজ আইনা যেমন সিটি কর্পোরেশন করে দিচ্ছে, তখন তারা স্বল্প মূল্যে বিক্রি করছে। এখন তো আর স্বল্প মূল্যে আমাদের মতন হকারেরা আশাই করতে পারবে না। গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকা। 22 বছর আগে কুমিল্লা থেকে ঢাকায় আসেন আব্দুল হক। ঋণের বোঝায় কৃষিকাজ ছেড়ে বেছে নেন ফুটপাতের ব্যবসা। স্বপ্ন ছিল একটু সচ্ছল জীবনের। আছে মোটামুটি ইনশাল্লাহ চলে থাকা যায়। কিন্তু 2 দশক পরও তিনি জানেন না এই ফুটপাতের প্রকৃত মালিক কে। সরকার পরিবর্তন হয় তো দলীয়ভাবেই তারা এই যে দোকানপাট করে আর কি। এটা ভাড়া দেয় আর কি, কত 3,000 4,000। আওয়ামী লীগের আমলে তো অনেকেই নিত, দেখা গেছে কি আপনার এই যে লাইনের মধ্যে সকাল তেমন লাগতো 100 টাকা, তো বিকেল টাইমে তেমন লাগতো 100 টাকা, আবার দিত তো খাজনা। ঠিক আছে, এখন তো নাই, ওইগুলি নাই। এখন যেটা খাজনা একবারেই শেষ। উচ্ছেদ আর পুনর্বাসনের মাঝখানে পড়ে দিশেহারা আব্দুল হক। এই যে দোকান যদি উঠে দেয়, ঠিক আছে, আমরা দেখা যাচ্ছে ফ্যামিলি চলাফেরা একটা মুশকিল, যেহেতু আমরা কর্মই শিখছি এটা, তাই না? এর কারণে দেখা গেছে কি আমরা যদি সরকার ভালো কিছু একটা করতে চায়, আমরা পাবো না। পাইব কি? দলীয়ভাবে ভালো ভালো লোক তারাই পাইব। আমরা আবারও ফিরে যাই সেই আবুল হোসেনের কাছে। প্রায় 3 যুগ ধরে দেখেছেন একের পর এক সরকার, দেখেছেন উচ্ছেদ, শুনেছেন পুনর্বাসনের ঘোষণা। এটা হলো টুইন টাওয়ার, কিন্তু হকারেরা কেউ পায় নাই, কোনো হকার পায় নাই। কারণ আমি এখানে 1984 সাল থেকে, যদি হকারের মনে করেন কোনো হইতো তাহলে 1 নম্বরে আমি পেতাম। যেমন এখানে আমাদের ওই রমনা ভবন থেকে এই পর্যন্ত 2-4 জন হকার পাইবেন, মানে পুরানা হকার। কিন্তু এর ভিতরে তো মনে করেন যদি কোনো হকারের জন্য বরাদ্দ হইতো তো আমিও তো পেতাম। যেমন এর আগে এই আপনার হলো ফখরুদ্দিনের আমলি 2008 সালে রাজারবাগি নিয়ে ছবি উঠাইছিল, সেইখানেও কিন্তু আমরা ছবি উঠে আসছি, আমাদেরকে একটা পুনর্বাসন দিচ্ছে। আজও পর্যন্ত সেই পুনর্বাসন হয়ে গেছে। আমরা আবারও গুলিস্তানে। 42 বছর ধরে এই ফুটপাতেই ব্যবসা করছেন সুলেমান। চোখের সামনে তৈরি হয়েছে একের পর এক হকার্স মার্কেট, কিন্তু তার ভাগ্যে জোটেনি একটি দোকানও। এরশাদের আমল, জিয়র রহমানের আমল, খালেদা জিয়ার আমল, শেখ হাসিনার আমল, আমরা সব আমলে দোকানদারি করে খাইতে আছি, বুঝছেন? এখন আমাদের মনে করেন মার্কেট দেওয়ার কথা অনেক শতবার সরকার, কিন্তু আমরা অনেক ছবি দিছি, অনেক ভোটার আইডেন্টি কার্ড দিচ্ছি, অনেক কিছু দিচ্ছি, আমাদেরকে দেয়নি। কিন্তু যাদের নামে দোকান, আমাদের নামে আইলো বড় বড় লোকেরাই দেশে দোকান লয়ে গেছে। সুলেমানের অভিযোগের সূত্র ধরে সেই বড় বড় লোকদের খুঁজে বের করবে টিম 360 ডিগ্রি। আমরা ঘুরে দেখি রাজধানীর কয়েকটি হকার্স মার্কেট, খুঁজে বের করতে চাই প্রকৃত হকার আসলে কয়জন দোকান পেয়েছেন। এবার হাজির হই নীলক্ষেতের
বাকুশা হকার্স মার্কেটে। এটা তো একটা হকার্স মার্কেট। আবেদন করছেন আপনারা? আমরা আবেদন করছি কিছুদিন আগে, আমাদের করছে ওই ছবি টবি নিয়ে গেছে, নিয়ে গেছে, কোনো কপি দিছিল? কপি দিছে, একটা নাম্বার দিছে, বলছে যে আপনার নগর ভবন থেকে আপনাদের একটা আইডি কার্ড দেওয়া হবে, যদি এবং তাদেরকে হকারদেরকে উচ্ছেদ করা হয় তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আবেদন করছেন কখনো? জি, আবেদন লেখা নিছে আমাদের কাছে, লিখে নিছে? কে লিখে নিছে? ওই পুলিশ কর্মকর্তারা। কবে এটা? এটা ঈদেরও আগে। হকাররা পাচ্ছে না, ধানমন্ডি হকার্স মার্কেট, ছোট ছোট দোকান, কিন্তু মূল্য কোটি টাকারও বেশি। এই দোকানটা আপনাদের নিজেদের? জি মালিকানা? জি, কবে কিনছেন? অনেক আগে। তো এটা তো আসলে হকার্স মার্কেট। ধানমন্ডি হকার্স মার্কেট। আপনারা কি আগে হকার ছিলেন? এটা আমি কই যেত না, এটা অনেক আগের খবর। ভাড়া আপনার এটা 55,000 টাকা ভাড়া দিই। 55,000? জি জি। আর যদি কিনতে যেতে তাহলে এটার কত দাম পড়তো? এটা আসলে আইডিয়া করা মুশকিল, আপনি 1.5 কোটি 2 কোটি এরকম। অনেকের হকার আছে, এখন তো আস্তে আস্তে মালিক হয়েছে, কথা বলেন না? সবাই মালিক হয়ে গেছে, হ্যাঁ। হকাররাই মালিক হয়ে গেছে। হ্যাঁ, তার মানে যাদের আমরা দোকানে দেখছি তাদের বড় একটি অংশই প্রকৃত হকার নন। কেউ ব্যবসায়ী, কেউ ভাড়াটিয়া, কেউ দোকানের মালিক, কিন্তু হকার নন। অথচ এই মার্কেটগুলো তৈরি হয়েছিল ফুটপাতের হকারদের পুনর্বাসনের জন্য। কিছু মার্কেটে আমরা এমনও কিছু হকার খুঁজে পেয়েছি যাদের দেখলে আপনিও অবাক হবেন। প্রশ্ন উঠবে, তারা হকার হলেন কবে? তবে ফিরছি ছোট্ট একটি বিরতির পর। বলছিলাম, ফুটপাত থেকে হকারদের পুনর্বাসন করার জন্যই মার্কেট হয়েছে, অথচ প্রকৃত হকারকেও দোকান পাননি। অনুসন্ধানে আমরা দেখেছি হকারদের জন্য নির্মিত মার্কেটে অনেক দোকান এখন ব্যবসায়ী নিয়ন্ত্রণে, আর সেই ব্যবসায়ীদের একটি অংশ আবার ফুটপাতেও বিস্তার করেছেন তাদের ব্যবসা, কোথাও নিজেরা, কোথাও কর্মচারী বসিয়ে, কোথাও আবার ভাড়া দিয়ে। অর্থাৎ একই ব্যক্তি মার্কেটেও আছেন, আবার ফুটপাতেও আছেন। নিউ মার্কেট এলাকা, রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক। রাস্তার দুই পাশে হকার, অনেক জায়গায় মূল সড়কেও বসেছে দোকান। স্থানীয় একজন রাজনৈতিক নেতার আগমন উপলক্ষে হঠাৎ শুরু হয় উচ্ছেদ অভিযান। পুলিশ, স্থানীয় কর্মী সবাই মিলে সরিয়ে দেয় হকারদের। কয়েক মিনিটের মধ্যেই ফুট ওভারব্রিজের নিচের পুরো এলাকা ফাঁকা। মনে হয় এখানে কখনো কোনো দোকানই ছিল না। কিন্তু রাস্তার উল্টো পাশে পাটা সিগন্যাল পর্যন্ত ভিন্ন চিত্র। ফুটপাত দখল, রাস্তাও দখল, ব্যবসা চলছে রমরমা। করিমবাবু, বয়স 28, ফুটপাতে দোকান চালান, তবে দোকান তার নয়। আমরা হলাম ভাই কর্মচারী হিসাব যে দোকানদারি করবেন, দিন শেষে হাজিরা নিয়ে যাবেন, বাদ বাকি আর কি করে না করে এটা তো ভাই জানি না। পাশের দোকানের শহীদুলও প্রায় একই কথা বললেন। দোকান মালিকের, তিনি শুধু কাজ করেন। দোকান কি আপনার? না, মহাজন আছে, আমরা কাজ করি। মহাজন আছে? জি। আপনার বেতন দেয় কত? আমার বেতন দেয় 900 টাকা। ধানমন্ডি হকার্স মার্কেট। মার্কেটের ভেতরে দোকান আছে, কিন্তু মার্কেটের ঠিক বিপরীত পাশেই রাস্তা আর ফুটপাত দখল করে চলছে আরেক বাজার। কাপড়, ব্যাগ, জুতো সবকিছুই বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আপনি কত ডেইলি রোজ পান কত? 600 টাকা। 600? তাহলে এই টাকাটা কে দেয়? মহাজনে দেয়। এই দোকানের কর্মচারী জানালেন মালিক তার বড় ভাই আজাদ, তবে
আজাদ এখন গ্রামের বাড়িতে। আমরা কথা বলতে চাইলে কল দেওয়া হলো, কিন্তু ওপাশ থেকে আর ফোন ধরলেন না কেউ। এখন ওনার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। রাতে হলে ফোন টোন দেয়, কি অবস্থা করছে জিগা। হ্যাঁ, আমরা দুনো ভাই তো। দুই ভাই মালিক। হ্যাঁ, আমাদের প্রশ্ন বাড়তেই বদলে যায় বক্তব্য। আপনি যদি মালিক হন, জি আপনি তো জানেন যে এখানে কিভাবে বসতে হয়, জি, জানেন না? অবশ্যই। আমরা দুই ভাই দোকানদারি করতেছি এই জায়গায়, মানে এক যুগেরও বেশি ধরে করতেছি, মানে একের পর এক আইতেছি। আমার ভাই আগে করতে, এখন আমি করি। উনি দেশে গেছে, বিয়ে শাদী করছে, এখন আমি করতেছি। আমরা ধরেন না কারো দখলদারি নেই, এগুলো আমরা বসছি। আজকে আমি বসছি, কালকে আরেকজনের বসছি, ঠিক আছে? যে সকালে লাগায় দোকানে তার পাশের ব্যাগের দোকানে আরেক গল্প। সেখানে 3 জন কর্মচারী, মালিকের নাম রানা, কিন্তু তার নম্বর দিতে রাজি নন কেউ। যেমন আপনারা এই 3 জন হচ্ছে কর্মচারী, আর রানা হচ্ছে মহাজন। জি, কিন্তু আপনাদের কারো কাছে রানার নাম্বার নাই। নাইন তো তার নাম্বার আছে মহাজনের। আপনাদের কারো কাছে নাম্বার নাই? না, চলে আসবে মহাজনের, দুপুরে খাওয়া দাওয়া করার পরে চলে আসবে। 2 ঘন্টা পর আমরা আবার ফিরি। দোকান মালিক রানা তখনও নেই। আমার নাম্বার থাকলে ভাই দিতাম, কিন্তু নাম্বার আপনারা কেউ দিতে চান না। কোন একটা দোকানে আমরা যারা কাজ এদিকে করে। চাকরি করি তো ভাই, বুঝছেন? এই আমরা তো, আমার আজকে না বললে আমি আজকে নাই। একটা বিষয় পরিষ্কার, কর্মচারীরা মালিকের পরিচয় দিতে চান না, আর মালিকরা প্রকাশ্যে আসতে চান না। তাই আমরা ভিন্ন পথ বেছে নেই। ধানমন্ডি হকার্স মার্কেটের 6 নম্বর গেট। বেডশিটের দোকানে কাজ করেন মাসুদ ও জাবেদ। কথা বলতে বলতেই জানা গেল তাদের মালিকের আরও দোকান আছে, শুধু এই রাস্তায় নয়, আরও একাধিক জায়গায়। গোপনে মাসুদের পিছু নেই আমরা। দেখি তিনি রাস্তা পেরিয়ে হাজির হন 3 নম্বর গেটের আরেকটি চাদরের দোকানে। একই মহাজনের। মহাজন কই? মহাজন মনে গেছে না, আমাদের মনে মহাজনের নাম কি? মহাজন হান্নান। হান্নান। অর্থাৎ এক মালিকের একাধিক দোকান, আর দোকান চালাচ্ছেন কর্মচারীরা। আমরা মালিকের সঙ্গে কথা বলতে চাই, কিন্তু মাসুদ রাজি নন, বরং অন্য একজনকে দেখিয়ে বলেন তিনি নিয়ে যাবেন মহাজনের কাছে। ভাই, হান্নান ভাইয়ের দোকানটা চিনেন? চিনেন? কোন জায়গায়? ওই পারে। কোথায় এটা? মজার বিষয় হলো, কয়েক মিনিট আগেও যিনি বলেছিলেন রাস্তার ওপাশে চন্দ্রিমা মার্কেটে মহাজনের দোকান ও গুদাম রয়েছে, তিনি এখন বলছেন তিনি কাউকেই চিনেন না। নাম্বার কত দোকানের? আমাকে দেখাই দিবেন? অবশেষে আমরা সংগ্রহ করি একটি ফোন নম্বর। ফোন করি কথিত মহাজন হান্নানকে। সালাম আলাইকুম হান্নান ভাই, আমি আসছিলাম ওই আপনার সাথে একটু কথা বলার জন্য। আপনি কি আশেপাশে আছেন? একটু কথা বলা যাবে? এরপর দেখা মেলে হান্নানের। আমরা পুরনো নথি দেখিয়ে জানতে চাই, হকারদের জন্য বরাদ্দ হওয়া জায়গা পেয়েও কেন দখল করা হলো রাস্তা। বরাদ্দ বলতে আপনারা বুঝাই, এটা তো সবই অবৈধ। আমাকে তো আর বৈধতা কিছু দেয় নাই সরকার। না না, জরুরি গণবিজ্ঞপ্তি দিয়ে কিন্তু দিছে যে কোথায় কোথায় বসতে পারবে। এটা না, এটা তো আমরা পাই নাই। রাস্তায় তো সবাই ভাই, আমি একা রাস্তা না। না, মানুষজন তো রাস্তা দিয়ে হাঁটবে। আমাকে খালি বলেন যে আপনারা কিভাবে স্থায়ী হয়েছেন এখানে। আমাকে স্থায়ী কিছু নাই, আমাকে উড়াই দিতেছি, বসতেছি। তাই? ফুটপাত এরকমই। এবার 7 বছর আগে ফিরতে চাই। ফুটপাতের চাঁদাবাজি, দখলবাজি নিয়ে করা অনুসন্ধান করতে গিয়ে ছদ্মবেশে আমরাও হকারগিরি করেছিলাম। তখন দেখা হয়েছিল 35 বছরের হকার শাহজাহান চৌধুরীর সঙ্গে। তখনও হকার ছিলাম, এখন এখনও হকারে আছে। আপনারা কারোর কাছে অভিযোগ জানান নাই? অভিযোগ কাশিম ভাই বিভিন্নভাবে করছে। তারপরে রাষ্ট্রপতি যখন ছিল, রাষ্ট্রপতির কার্যালয় উনি দরখাস্ত করছে, সমবায়তে বিভিন্ন জায়গায় দরখাস্ত করছে। কোনোখানে ভুল থাকলে এগুলো আবার কাটা দিচ্ছে। তিনি জানিয়েছিলেন 1984 সালে 8 জন হকার মিলে গড়ে তুলেছিলেন বঙ্গবন্ধু অ্যাভিনিউ ব্যবসায়ী বহুমুখী সমিতি।
৪৫% সরকারি খাস জমিতে গড়ে ওঠে অস্থায়ী হকার্স মার্কেট। এখানে দাঁড়িয়ে আছে সমবায় টুইন টাওয়ার। তারপর হকারদের সরিয়ে দোকানের মূল্য এমনভাবে বাড়ানো হয় যা হকারদের সামর্থ্যের বাইরে চলে যায়, আর সেই সুযোগটাই কাজে লাগায় প্রভাবশালীরা। পুরো মার্কেট নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। সেসব প্রক্রিয়ার সাক্ষী এই হকার্স নেতা। একটা হকারের সর্বোচ্চ পুঁজি হইল ৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা, কোনো জায়গায় হয়তো অতিরিক্ত হতে পারে, কিন্তু এর বেশি যার হে কিন্তু হকার না, সে কিন্তু ব্যবসায়ী। সেখানে যখন ১১-১২ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা, ৩০ লক্ষ টাকা দাম ধরে, তখন আর হকারের ভাগ্যে মিলে না বিদায় তারা কি করে হকার বানাইয়া মার্কেট সমিতিগুলার দুর্নীতিবাজ কর্মকর্তারা মার্কেটের হকার সমিতির সদস্য বানাইয়া দোকান দেয় বহিরাগত। হকারদের তালিকায় প্রভাবশালীদের নাম দেখে আমরাও হতবাক হয়ে যাই। যেমন জিল্লুর রহমানের ছেলে পাপন, নজরুল ইসলাম বাবু, আমির হোসেন গাজী, আবুল কাশেম মন্টু, এরপরে এইভাবে অনেক আছে। ৭ বছর পর আমরা আবারও সেই টুইন টাওয়ারে। ৩০০৮ নম্বর দোকানটি একসময় ছিল সাবেক প্রভাবশালী এমপি নাজমুল হাসান পাপনের নামে। এই দোকানটাকে আপনি কিনছেন? কিনেন নাই, ভাড়া নিছেন? কার কাছ থেকে? মালিক উপরে। মালিক উপরে? কি নাম? মুশির কাকা। হ্যাঁ, উপরে মুশির কাকা। মশিউর কাকা। কিন্তু এই নাম, এই মূল বরাদ্দ কার নামে এই দোকানটা জানেন কিনা? এটা জানি না। হ্যাঁ, এটা জানি না। আপনি কি আদৌ জানেন যে এই দোকানটার মূল মালিক কে? না, আমি জানি না। মানে নাজমুল হাসান পাপনের নাম শুনছেন? আগে যে ক্রিকেটের সভাপতি ছিল। সভাপতি ছিল? জি জি। নাম শুনছেন ওনার? জি জি। এই দোকানটা কি ওনার? না, আমি বলতে পারবো না। শিওর না, আপনি জানেন না? আমরা খুঁজে বের করি মশিউর রহমান শেখকে। মানে মূল মালিকানা কার? দোকান মালিক? হ্যাঁ, ওটা তো ছিল নাজমুল হোসেন পাপন ছিল, ওটার মালিকানা ছিল। আর জিল্লুর রহমান সাহেবের নামে তো আরো দোকান ছিল। না, আমার ওটা জানা না, আমি একটাই জানি। আর অন্যগুলো কি মানে প্রশ্ন হলো, হকারদের জন্য নির্মিত মার্কেটে প্রভাবশালীরা দোকান পেলেন কিভাবে? উত্তর খুঁজতে যাই সমিতির কার্যালয়ে। তখন তো আর আমরা ছিলাম না, আর সবাই মারা গেছে। এদের ইয়া নাই যে আস্তে 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 পর্যায়ক্রমে এটা এই পর্যন্ত আইছে। এটা তো একদিনে হয় নাই। ওই সময় যারা ছিল তারা মার্কেট লিজ নিছে, লিজ নিয়ে এরপরে 10 বছর যাওয়ার পরে পার্মানেন্ট লিজ নিছে। পার্মানেন্ট লিজ দিতে অনেক টাকা গেছে, তাই সবাই মেম্বার থেকে সবাইকার থেকে টাকা নিয়ে পার্মানেন্ট লিজ নিছে। লিজ নেওয়ার শর্ত হয়েছে যে এখানে ব্যবসায়ীদের দোকান দিয়ে ব্যবসা করতে হবে। তাই এখানে ব্যবসা দোকান দিয়ে আবার ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, এখন ব্যবসায়ী চলতেছে। আর আগের তো পুরানো সবাই আস্তে আস্তে চলে যেতেছে, এখন নতুন যারা আস্তে আস্তে আসে তারাই নির্বাচিতভাবে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয় এরাই। সভাপতি মোস্তফা কামাল ও সেক্রেটারি দেওয়ান নাসিরুল হকের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। শুধু টুইন টাওয়ার নয়, হকার পুনর্বাসনের নামে মার্কেট দখলের গল্প আরও আছে। বঙ্গবাজার হকার সমিতি, গুলিস্তান ট্রেড সেন্টার হকার সমিতি, ওই যে ফুলবাড়িয়া হকার, সব হকার্স মার্কেট। কিন্তু বাকুশা হকার্স মার্কেট, তারপরে দিয়ে আপনার এই সমস্ত হকার্স মার্কেটের নাম হইল হকার্স মার্কেট, হকার সমিতি, কিন্তু কাম হইল বড় লোকের বুর্জুয়াদের কাম। এটা নগরবিদ আদিল মোহাম্মদ খান বলছেন, প্রকৃত হকারদের বাদ দিয়ে প্রভাবশালীদের হাতে দোকান চলে যাওয়ার দায় এড়াতে পারেন না কর্তৃপক্ষ। কাকে আপনি হয়তো হকারের মার্কেটে জায়গা দিচ্ছেন, দেখা যাচ্ছে সেই জায়গাটা কয়েক হাত হয়ে কোনো একজন উচ্চবিত্ত লোকের কাছে চলে যাচ্ছে, রাজনৈতিকভাবে প্রভাবশালীর কাছে চলে যাচ্ছে। এই জন্যই অতীতে হকার্স মার্কেটের যত উদ্যোগ কোনোটাই টেকসই হয় নাই। এবং ঢাকায় হকারদেরকে যে আসার ব্যাপারে উৎসাহিত করেছে এই ধরনের বিভিন্ন স্কিমগুলো। বরঞ্চ ঢাকার ফুটপাতে, যেহেতু ফুটপাত, তাকে অবশ্যই পথচারীর অধিকার আছে, পথচারীকে হাঁটার সুযোগ দিতে হবে। বরঞ্চ আমরা অনেক সময় অনেক রাজনীতিবিদরাও হকারদেরকে বলার চেষ্টা করেন যে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। বরঞ্চ বার্তাটা হওয়া উচিত হকারদের দরিদ্র হিসেবে আপনি পুনর্বাসন করেন, আর যারা অবৈধভাবে স্পেসটা দখল করেছে স্পেসটা আপনি কোটি কোটি মানুষের জন্য অবমুক্ত করেন। তাহলে এই আলোচনাটা দরকার। সরকারকে অবশ্যই
এই আলোচনাটা না তৈরি করে শুধুমাত্র পুনর্বাসনের গল্প তৈরি করলে দেখা যাবে যে ঢাকার হকার সমস্যা টেকসই সমাধান হবে না। হকারদের জন্য নির্মিত মার্কেট, কিন্তু অনেক জায়গায় সেই মার্কেটের দোকান চলে গেছে প্রভাবশালী ব্যক্তি, ব্যবসায়ী কিংবা রাজনৈতিক নেতাদের দখলে। আর যাদের পুনর্বাসনের কথা ছিল সেই হকারদের বড় একটি অংশ রয়ে গেছেন ফুটপাতেই। প্রশ্ন হচ্ছে, গত 5 দশকে এত উচ্ছেদ, এত পুনর্বাসন আর এত প্রকল্পের পরও যদি ফুটপাত খালি না হয় তাহলে সমস্যাটা কোথায়? সেটাই জানাবো ছোট্ট আরেকটি বিরতির পর। গত 50 বছরে হকারদের পুনর্বাসনের জন্য নেওয়া হয়েছে একের পর এক উদ্যোগ। নির্মাণ হয়েছে মার্কেট, দেয়া হয়েছে দোকান, হয়েছে উচ্ছেদ অভিযান। এখন নতুন করে হকারদের নিবন্ধন ও পরিচয়পত্র দেওয়ার কথাও ভাবছে সিটি কর্পোরেশন। কিন্তু প্রশ্ন হলো, আগের প্রকল্পগুলো যেখানে সফল হয়নি সেখানে নতুন উদ্যোগ কতটা কার্যকর হবে? তার আগে দেখা যাক এই শহরের হকাররা নিজেরা কি ভাবছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। ঢাকা শহর মানেই যেন রাস্তায় যানজট আর ফুটপাতে হকার। অবাক হলেও সত্য যে শহরে কতজন হকার আছে কিংবা কতগুলো হকার্স মার্কেট আছে এমন প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর জানা নেই খোদ সিটি কর্পোরেশনের। মিরপুর 1 থেকে শাহ আলী মাজার, প্রশস্ত সড়কের বড় একটি অংশ দখল করে বসেছে হকার। যানবাহন চলছে সংকুচিত পথে, পথচারীরা বাধ্য হচ্ছেন রাস্তায় নামতে। এরই মধ্যে কয়েকটি এলাকায় হকারদের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। প্রশ্ন উঠেছে, তাহলে কি হকারদের স্থায়ী করা হচ্ছে? ফুটপাত তো জনগণের হাঁটার জন্য, কাজে ফুটপাত মুক্ত রাখতে হবে। রাজপথে যাতে গাড়ি ঘোড়া চলতে পারে সেই অবস্থাটা রাখতে হবে। এর মাঝখান দিয়েও হকারদেরকে কীভাবে প্রোভাইড করা যায়, তো সেটার জন্য যে সমস্ত রাস্তা কম ব্যবহার হয় সেই সমস্ত জায়গার সেই সমস্ত রাস্তার সাইডে হয়তো তাদেরকে আমরা দিতে পারি। আর আরেকটা হলো, কিছু কিছু জায়গায় আছে যেগুলো আমরা বেলা 2টার পর থেকে, অর্থাৎ ওইগুলো আমরা নাইট মার্কেট বলতে পারি, মতিঝিলে আমরা সেই ব্যবস্থাটা করতে পারি। এছাড়া কিছু জায়গায় আমাদের যেটা করতে হবে যে হলিডে মার্কেট, শুক্রবার শনিবার, সেগুলো আমরা করতে পারি। অর্থাৎ এগুলো অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, সবাইকে নিয়ে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। আর আরেকটা হলো যে পুরা ঢাকাকে তো আর আমরা হকার দিয়ে ভরে দিতে পারবো না। আর প্রতিদিন মনে করেন গ্রাম থেকে ঢাকা শহরে এসেই পরের দিনই একটা ভ্যান নিয়ে আবার 2টা টুকরি নিয়ে নামা পড়বে, সেটাও হবে না। এটার জন্য এদেরকে আমরা একটা নিয়মের মধ্যে একটা রেজিস্ট্রেশনের আওতায় আনবো। যারা রেজিস্টার্ড হবে শুধুমাত্র তারাই এখানে হকার ব্যবসাটা করতে পারবে। আমরা এবার হকারদের মতামত জানতে চাই। আমরা তো অবশ্যই বৈধ হতে চাই। কিভাবে? সরকার আমাদের যেভাবে ভালো চায়, যেভাবে সরকার আমাদেরকে ভালো করতে পারে। আপনি কি ট্রেড লাইসেন্স করতে চান? ট্রেড লাইসেন্স করতে চাই। তবে এমন উদ্যোগ নতুন নয়। নথিপত্র বলছে 1994 সালে টোকেন ব্যবস্থা চালু হয়েছিল। 2017 সালেও উদ্যোগ নেওয়া হয়েছিল শুধু গুলিস্তান এলাকায় আইডি কার্ড দেওয়ার। একনেক সবাই সিদ্ধান্ত হয়েছে হকারদেরকে পুনর্বাসন করার জন্য। কইয়া সিডি লেখছে, সেই সিডির আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র উদ্যোগ নিছে হকার তালিকা করার জন্য। তালিকা করছে, তালিকা করে তাদেরকে আইডি কার্ড দেওয়ার কথা ছিল, তাদেরকে বিভিন্ন জায়গা ঠিক করে দিছিল। কিন্তু দেখা গেছে ওই লাইনম্যান নামদারি চাঁদাবাজরা তাদেরকে সরকারের কথা শুনতে দেয় নাই। মিছিল মিটিং করাইয়া, বিশৃঙ্খলা করাইয়া তাদের একটাই দাবি যে আমরা ফুটপাতেই থাকব।
তো ফুটপাতে থাকলে কি হবে, চাঁদাবাজিটা করতে পারবো। আর যদি সরকারের জায়গায় চইলা জায়গা, সরকারের নিয়ন্ত্রণে চইলা জায়গা, তাইলে অবৈধভাবে চাঁদাবাজি করতে পারবো না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর কয়েকটি স্থানে চালু করা হয় হলিডে মার্কেট। শুধু ছুটির দিনে বসার কথা থাকলেও পরে সেগুলোতে হকাররা প্রতিদিনই বসতে শুরু করে। 2017 সালে হকারদের চাকরির সুযোগ দেওয়ার উদ্যোগও নেওয়া হয় সরকারি খরচে বিদেশ পাঠানোর কর্মসূচিও। তবে চাকরির জন্য কেউ আবেদন না করলেও 69 জন আবেদন করেছিলেন বিদেশে যাওয়ার জন্য। সেই 69 জনের কতজন বিদেশ গেলেন সেই তথ্য জানতে আমরা আবারও হাজির হই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, কিন্তু এই তথ্যও জানা নেই দায়িত্বশীল কর্মকর্তাদের। আমার আপনাদের জানা এই বলতে আমি আসতেও নতুন। গত 30 বছরে নেওয়া হয়েছে 30টিরও বেশি প্রকল্প, নির্মাণ হয়েছে 40টিরও বেশি হকার্স মার্কেট, পুনর্বাসনের দাবি করা হয়েছে 17,000-এরও বেশি হকারকে। ফুটপাত খালি না হওয়ার নেপথ্যের বাস্তবতা তুলে ধরলেন এই হকার নেতা। একাধিক মামলা আছে যাদের বিরুদ্ধে, তারাই চাঁদাবাজি করে। এদের কোনো রাজনৈতিক দল নাই। এরা যখন যে সরকার আসে ওই সরকারের কতিপয় খারাপ লোকের সাথে সুসম্পর্ক করে চাঁদাবাজি করে, ওই খারাপ লোকের অংশ দেয় এবং প্রশাসনের কতিপয় অসাধু পুলিশ সদস্যের সাথে যোগাযোগ এদের আছে। বিশেষ করে পল্টন থানায়, মতিঝিল থানায়, শাহবাগ থানায় এবং নিউ মার্কেট থানায়, সকল থানায় কম বেশি চাঁদাবাজ আছে। কম বেশি না, যেখানে হকার আছে সেখানেই চাঁদাবাজ আছে। যেখানে চাঁদাবাজ আছে সেখানে পুলিশের সহযোগিতা আছে, রাজনৈতিক দলের খারাপ লোকের সহযোগিতা আছে। এখন এইটা বন্ধ করার জন্য বহুভাবে চেষ্টা করা হয়েছে, সরকার চেষ্টা করে, কিন্তু এদেরকে দমন করা যায় না। সিটি কর্পোরেশন মানবিক সমাধানের কথা বললেও নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান আশঙ্কা করছেন সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া সংকট আরও বাড়তে পারে। এই যে পথচারীদের জন্য যে ফুটপাত তৈরি করা হলো, সেটা দিনের পর দিন কি করে আমাদের এই হকাররা দখল করে নিল, এটা নিশ্চয়ই রাষ্ট্রের অজানা না। রাষ্ট্র জানে, রাষ্ট্রের পুলিশ জানে, প্রশাসন জানে। আবার এই যে এই হকাররা যাদেরকে মাসোহারা দিয়ে থাকেন, চাঁদা দিয়ে থাকেন সাপ্তাহিক, মাসিক, ডেলি বেসিসে, এর পেছনে একটা রাজনৈতিক চক্র থাকে, তাদের কেউ ক্ষমতাসীনও থাকেন। তাহলে এই যে একটা ইকোসিস্টেম দাঁড়িয়েছে, সেই ইকোসিস্টেমে কে কোথায় কী ধরনের টাকা পয়সা নিয়ে দিনের পর দিন দখল করে আছেন, এটা রাষ্ট্রের কাছে এটা পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার। রাষ্ট্রের কাছে সব তথ্য থাকে। তারপরেও রাষ্ট্র কী করে? রাষ্ট্র এই যে পুরো বিষয়টাতে বিস্ময়করভাবে নীরব থাকে। এবং এই কারণে সাম্প্রতিক সময়ে যে রাষ্ট্রের উদ্যোগ হকার নীতিমালা করা হলো, কোথাও আমাদের দেখেছি যে হকারদের জন্য ফুটপাত বা সড়কে দাগ টেনে দেওয়া হচ্ছে, কিন্তু মানুষ জানে যে পুরো যে চক্রটা, সেই চক্রকে যখন না প্রশ্ন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে হকার নিয়ে যে কোনো উদ্যোগ সেটা আসলে টেকসই হবে না। হকার পুনর্বাসনের নামে গত 50 বছরে নির্মিত হয়েছে ডজন ডজন মার্কেট, বরাদ্দ দেওয়া হয়েছে হাজার হাজার দোকান, কিন্তু প্রকৃত হকারদের বড় একটি অংশ রয়ে গেছে ফুটপাতেই। অনুসন্ধানে দেখা গেছে বরাদ্দের বহু দোকান চলে গেছে প্রভাবশালী ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও তাদের ঘনিষ্ঠজনদের দখলে। ফলে পুনর্বাসন হয়েছে দোকানের, কিন্তু সমাধান হয়নি। আর সেই কারণেই আজও পথচারী হারাচ্ছে ফুটপাত, শহর হারাচ্ছে শৃঙ্খলা। দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য বা অভিযোগ থাকে তাহলে জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।